সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আর আমিও আজ আমার সামনে তোমাদের প্রিয় মুখগুলো দেখে অত্যন্ত ভালো আছি। আজ আমরা তোমাদের জন্য ইফেক্টিভ ইংলিশের পক্ষ থেকে নিয়ে আসছি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কনফিউজড হয়ে যাও। আমি আশা করছি আজকে যদি আমার ক্লাসটি তোমরা মনোযোগ ও ধৈর্য সহকারে দেখো, ইনশাল্লাহ তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত সকল ধরনের জটিলতা এবং কনফিউজিং ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখা যাক আমাদের এট ফার্স্ট আমাদের স্লাইড শোতে আমরা দেখি কন্ডিশনাল সেন্টেন্স শব্দের অর্থ হলো সত্যযুক্ত বাক্য। এখন প্রশ্ন হলো কন্ডিশনাল কোন কোন ওয়ার্ডগুলো কন্ডিশনাল ইন্ডিকেট করে, ওই ওয়ার্ডগুলো আমরা এক পাশে দেখে নিই। প্রথম হলো ইফ, আনলেস, ইফ নট, হ্যাড। এই চারটি যে কোনোটি থাকলেই কোনো সেন্টেন্সে ওটা কন্ডিশনাল ইন্ডিকেট করবে। ওকে, কন্ডিশনাল আমরা বুঝার সুবিধাতে চারটি ভাগ করে নিয়েছি। সুনির্দিষ্ট কোনো কন্ডিশনালের সুনির্দিষ্ট কোনো যে 4 ভাগ 3 ভাগ এরকম কোনো স্পেসিফিক কোনো ক্লাসিফিকেশন কন্ডিশনালের কোথাও মেনশন করা নেই। আমরা পড়ার সুবিধার্থে বা বুঝার সুবিধার্থে আমরা চারটা ভাগ করে নিয়েছি। প্রথম নাম দিয়েছি আমরা জিরো কন্ডিশনাল, তারপর নাম দিয়েছি আমরা প্রেজেন্ট কন্ডিশনাল, তারপরে নাম দিয়েছি আমরা পাস্ট কন্ডিশনাল, তারপরে আমরা নাম দিয়েছি আমরা পারফেক্ট কন্ডিশনাল। এখন প্রথম জিরো কন্ডিশনটা 1 নাম্বার, তারপরে 2 নাম্বার হলো ফার্স্ট কন্ডিশন, তারপরে 3 নাম্বার হলো দুই নাম্বার হলো প্রেজেন্ট কন্ডিশনাল, 3 নাম্বার হলো ফার্স্ট কন্ডিশনাল, 4 নাম্বার হলো পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। ওকে, দেন এট ফার্স্ট আমরা দেখি জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কি? জিরো কন্ডিশনাল হলো যে ইফযুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে পরবর্তী সেন্টেন্সটি আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যাবে অথবা ফিউচার ইনডেফিনিট টেন্সে যাবে। তাহলে আমরা জানি ইফযুক্ত সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যাবে অথবা ফিউচার ইনডেফিনিট টেন্সে যাবে, দুটাতেই যাইতে পারে। তাহলে আমরা একটা উদাহরণ দেখলে এখানে ক্লিয়ার হবে ব্যাপারটা, যে ইফ ইফ এ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস কোল্ড। তাহলে এখানে ইফযুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, দেন পরবর্তী সেন্টেন্সটি ইট বিকামস কোল্ড, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। অথবা আমরা বলছি যে সূত্র অনুযায়ী অথবা ফিউচার ইনডেফিনিট টেন্সে দিতে পারে। ফিউচার ইনডেফিনিট টেন্স কি? ইট প্লাস উইল, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে যাবে বললে ওখানে শুধু প্রায়োরিটি পাবে উইল, তারপরে প্রায়োরিটি পাবে মে, তারপরে প্রায়োরিটি পাবে ক্যান। এই তিনটা যদি না থাকে, উইল, ক্যান, মে, যদি এই তিনটা না থাকে, মেনশন করা না থাকে, তখন আমরা শ্যালকে প্রায়োরিটি দিব। আর যদি এই তিনটা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে উইল প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ এটা এমসিকিউর ক্ষেত্রে বলে দিলাম, যদি প্রশ্নে যদি আমাদেরকে ওই অপশনগুলোতে যদি এই তিনটা না থাকে, উইল, ক্যান, মে যদি না থাকে, তখন আমরা শ্যালকে অপশন হিসাবে আমরা টিক দিব বা ওইটা আমরা রাইট হিসাবে ধরে নেব। ওকে, তাহলে জিরো কন্ডিশনটা আমরা বুঝলাম। ইফযুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। ওকে, এখন প্রশ্ন হলো তাহলে এই সেন্টেন্সগুলো কি ধরনের সেন্টেন্স হবে, মানে কোন সেন্টেন্সগুলো দুইটাই স্ট্রাকচারে যাইতে পারে, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও যাইতে পারে, আদারওয়াইজ ফিউচার ইনডেফিনিট টেন্সও যাইতে পারে। এখানে ওই সেন্টেন্সগুলো যদি ইফযুক্ত সেন্টেন্সগুলো যদি ওই রকম সেন্টেন্স হয়, কোন কিরকম সেন্টেন্স, যদি এই সেন্টেন্সগুলো আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা পূর্ববর্তী লেকচারে আমরা দেখেছি যে টেন্স যখন আমরা পড়েছিলাম যে চিরন্তন সত্য বাক্য, বৈজ্ঞানিক সত্য বাক্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি কোনো বাক্য হয়ে থাকে, তাহলে ওই বাক্যগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার ফলো করে। তার মানে হলো
ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো অবশ্যই, এবং ওই সেন্টেন্সটা যদি চিরন্তন সত্য হয়, বৈজ্ঞানিক সত্য হয় অথবা অভ্যাসগত সত্য হয়, তাহলে পরবর্তী সেন্টেন্সটি আমার দুইটাই স্ট্রাকচারে যাবে। একটা স্ট্রাকচার হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে যাবে, অথবা ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার যাবে। ওকে, তাহলে আমরা এখানে একটু দেখি তো আমাদের ওই কথাটার সাথে মিল আছে কিনা। ইফ এ ওয়াটার ফ্রিজেস, তাহলে এই যে ওয়াটার ফ্রিজেস, এখানে এটা এটা কি বাক্য তোমরা কি বলতে পারবা কেউ? রেসপন্স করো প্লিজ। এটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য, কোন একটার মধ্যে পড়ে কিনা? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট ডেফিনেটলি, এটা আমরা অলরেডি মেনশন। বৈজ্ঞানিক সত্য। এটা কি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য, কোনটার মধ্যে পড়ে কিনা? বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক সত্য ডেফিনেটলি। এই বৈজ্ঞানিক সত্য হওয়ার কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গেছে, আবার ফিউচার ইনডেফিনিট টেন্সে গেছে। অর্থাৎ দুইটাই স্ট্রাকচার সে ফলো করছে। পরবর্তী সেন্টেন্সটা যদি ইফযুক্ত সেন্টেন্সটা যদি এই বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য হয়, তখনই এটা দুইটা সেন্টেন্স ক্যারি করবে। এই স্ট্রাকচারটাকে বলা হয়, এই ফর্মুলাটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট হোয়াট আই এম সেইং? Yes. ক্লিয়ার ক্লিয়ার? Yes. Clear. Yes, sir. এখন ফার্স্ট কন্ডিশনাল। পূর্ববর্তী কন্ডিশন আমরা জিরো কন্ডিশনে পড়েছিলাম যে ইফযুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, পরবর্তী সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট টেন্সে যাবে অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যাবে। আর ফার্স্ট কন্ডিশনাল পার্থক্য হলো এখানে যে ইফযুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং পরবর্তী সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট টেন্সে যাবে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু এখানে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটু ঘুরে বলতে হবে স্ট্রাকচারটা, যে শ্যালটা আমরা প্রাথমিকভাবে আমরা ওমিটে রাখবো, যে শ্যালটার ইউজ কম্পারেটিভলি খুবই কম। তাহলে কোনটার ইউজ বেশি হয়? উইলের ইউজ সবচেয়ে বেশি। উইলের পরে ক্যানের পরে মে। যদি এই তিনটার কোনোটা অ্যাবসেন্ট থাকে, তিনোটাই অ্যাবসেন্ট থাকে, যদি না থাকে, তখনই আমরা শ্যালটা ইউজ করতে পারবো। তাহলে প্রায়োরিটি বেসিসে প্রথমে উইল, তারপরে ক্যান, মে, এগুলো থাকলে এগুলো আমরা ইউজ করবো। আদারওয়াইজ এগুলো যদি না থাকে তখন শ্যালটা ইউজ করবো। তখন শ্যালটা ইউজ হইতে পারে না তা না, কিন্তু কম্পারেটিভলি ওইটা লেস ইম্পর্টেন্ট বা প্রায়োরিটির দিকে, প্রায়োরিটি শেষে পাবে। ওকে, তাহলে এখানে ইফযুক্ত সেন্টেন্সে আমরা একটা এক্সাম্পল দেখি। ইফ হি রানস ফাস্ট, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, পরবর্তী সেন্টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্সে যাবে। হি উইল উইন দ্য প্রাইজ। ওকে, তাহলে ফিউচার ইনডেফিনিট উইল বলছে। তারপরে ইফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড, ওয়াইল্ড অ্যানিমেলস উইল লুজ দেয়ার ন্যাচারাল হ্যাবিটেশন। অর্থাৎ এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা ইফযুক্ত সেন্টেন্সে কোন টেন্স আছে বলো তো? Indefinite tense. কাজে ইনডেফিনিট টেন্স। কে বললা প্লিজ? ইমন ভাইয়া। তাহলে ইয়া বলো তো, সিনথিয়া বলো তো, এটা কোন টেন্স আছে? তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? জি। কোন টেন্সে আছে? Present indefinite tense. ফরেস্ট আর ডেস্ট্রয়েড। জি, প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা, প্যাসিভ আছে। ভেরি গুড, এক্সিলেন্ট। খাদিজা, সিনথিয়ার কথাটা কি হয়েছে? সিনথিয়া কি রাইট আর রং? জি স্যার। ওকে, ঠিক আছে। তারপরে আসো, তাহলে এটা প্যাসিভ আছে এখানে। যদি প্যাসিভে থাকে তাহলে ঠিক আছে, যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে সূত্র অনুযায়ী। গেল। ওকে, গেল। তারপরে সেন্টেন্সটা ইফ হি হ্যাজ টাইম হি উইল ভিজিট আস নেক্সট ফ্রাইডে। এটা এটা কি শুভ বলতে পারবা? এটা কোন টেন্স আছে? ইফ হি হ্যাজ টাইম, সপ্তাহ দিকের অর্থে আছে। হ্যাঁ, বুঝিনি।
শর্তাধিকার অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইব্রাহিম বলো প্লিজ। অধিকার অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি গুড, তোমারটা হয়েছে। এই যে অধিকার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সত্তা অধিকার কি? শুভ আবার কি ব্যাখ্যা বিশ্লেষণ দিলা? ওকে, তাহলে ইফ হি হ্যাজ টাইম হি উইল ভিজিট নেক্সট ফ্রাইডে। তাহলে আশা করছি তোমরা যে ফার্স্ট কন্ডিশনাল ক্লিয়ার। এখন এখন প্রশ্ন হলো যে ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনের মধ্যে ডিফারেন্সটাকে, বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্সটা হলো যে জিরো কন্ডিশনালে অবশ্যই কি হবে তোমার, ইফযুক্ত সেন্টেন্সটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য অথবা অভ্যাসগত সত্য হবে। এটা হলো তার জিরো কন্ডিশনের প্রথম, তার মানে এই ক্রাইটেরিয়াটা তাকে ফিলফুল করতে হবে। দেন তারপরে কি হবে, পরবর্তী সেন্টেন্সটা দুইটা দুইটা টেন্সে যাবে। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট নিজে আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যাইতে পারে, আদারওয়াইজ ফিউচার ইনডেফিনিট টেন্সে যাইতে পারে। আর যদি এটা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য না হয়, তাহলে অবশ্যই শুধু ফিউচার ইনডেফিনিট টেন্সে যাবে। অর্থাৎ যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত হয়, তাহলে তার পাওয়ার বেশি, সে দুইটা জায়গায় যেতে পারে। তোমরা কি ক্লিয়ার, বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই বুঝতে পারছো? রেসপন্স করো প্লিজ। ইয়েস স্যার। জি জি জি। ওকে ওকে, দেন তারপরে আসো সেকেন্ড কন্ডিশনাল। এটা ছিল ইফযুক্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে হলো সেকেন্ড কন্ডিশন হলো ইফযুক্ত সেন্টেন্স যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হয়, পরবর্তী সেন্টেন্সটি আমরা যখন ফার্স্ট কন্ডিশনে পড়ছিলাম তখন বলছিলাম যে পরবর্তী সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট টেন্সে চলে গেছে। অর্থাৎ আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্সে যাবে, এখানে ডাইরেক্ট আমি টেন্সের নাম বলতে পারছি। কিন্তু সেকেন্ড কন্ডিশনে দেখো আমরা সেটা বলতে পারছি না। ইফযুক্ত সেন্টেন্স যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী সেন্টেন্সটি কোথায় যাবে? দেখো এখানে কোনো টেন্সের নাম বলা নাই, জাস্ট একটা স্ট্রাকচার তারা এখানে মেনশন করছে। জাস্ট আমি একটা স্ট্রাকচার তোমাদেরকে মেনশন করলাম। সেই স্ট্রাকচারটা দেখো কি, সাবজেক্ট প্লাস ওই যে আমরা বলছিলাম যে উইল প্রায়োরিটি পাবে, তাহলে উইলের ফার্স্ট টেন্স উড, ক্যান প্রায়োরিটি পাবে, ক্যানের ফার্স্ট টেন্স কুড, মাইট প্রায়োরিটি, মে প্রায়োরিটি পাবে, মেয়ের ফার্স্ট টেন্স মাইট। আর বলছিলাম শ্যালের প্রায়োরিটি মানে কম্পারেটিভলি কম, এটা লেস প্রায়োরিটি হবে, এটা এই জন্য শেষে এখানে শ্যালটা শুড হয়ে গেছে। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, শুড প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা জানি যে কোনো মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে, দেন অবজেক্ট আর এক্সটেনশন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ইফযুক্ত সেন্টেন্সটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয়, পরবর্তী সেন্টেন্সটি কোনো নির্ধারিত টেন্সের নাম বলা যাবে না, বলতে হবে পরবর্তী সেন্টেন্সটি সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশনে যাবে। তোমরা কি দুটো ক্লিয়ার? এই স্ট্রাকচারটা কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। দেখো জাস্ট এটার সাথে তোমরা যদি কম্পেয়ার করো তাহলে বুঝে যাবে। যেমন উইল, ক্যান, মে, এখানে জাস্ট ওইটার ফার্স্ট ফর্ম হয়েছে, আর কিছু না, এই জন্য টেন্স বলা যায় না, স্ট্রাকচার আমরা বলতে পারছি। জি বুঝতে পারছো আশা করি। আমরা একটা এক্সাম্পল দেখে দিলে আরো ক্লিয়ার হয়ে যাও। ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ, তাহলে এ ফাউন্ড এটা এটা কোন টেন্স আছে? ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট। indefinite। পরবর্তী সেন্টেন্সটি দেখো, কোন কোন সেন্টেন্সের নাম আমরা কোন টেন্সের নাম আমরা বলি নাই, সাবজেক্ট প্লাস ওই যে দেখো উড রিটার্ন ইট। ওকে, এখানে একটা জিনিস তোমরা একটু যদি খেয়াল করে দেখো, আমরা যখন ফিউচার ইনডেফিনিট পড়েছিলাম তখন বলেছিলাম যে শ্যাল আই এর সাথে শ্যাল বসে, শ্যাল বলে তাহলে শ্যালের ফার্স্ট টাইম শুড বসার কথা ছিল, কিন্তু এটা কন্ডিশনাল বলে এখানে আমরা শ্যাল ইউজ করতে পারি নাই, যেহেতু উড আছে, এক্সিস্টিং আছে। যদি উড, কুড, মাইট এগুলো না থাকতো তখন আমরা শ্যালের ফার্স্ট টেন্স শুড বসাতে পারতাম। তাহলে ওই গ্রামারের সাথে এখানে একটু এটা কন্ডিশনালের ক্ষেত্রে একটু কন্ট্রাডিক্টরি, এটা মাথায় রাখবা। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তারপর আসো 2 নম্বর एग्जांपलটা আমরা দেখি। ইফ she ate fewer sweets, তাহলে দেখো পরবর্তী এটা তাহলে ফার্স্ট টেন্স আছে এইট ফার্স্ট টেন্স, দেন পরবর্তী সেন্টেন্স দেখো উড। ওকে, যদি উড না থাকতো তাহলে কুড ব্যবহার করতাম, কুড না থাকলে মাইট ব্যবহার করতাম, মাইট না থাকলে তখন শুড ব্যবহার করতাম। ওকে, 3 নম্বর সেন্টেন্সটা দেখো, एग्जांपलটা দেখো। ইফ উই হ্যাড এ বোট,
তাহলে দেখো, তাহলে এখানে এটা এটা বলো তো, ইব্রাহিম বলো তো এটা কোন টেন্স, ইব্রাহিম না সরি আকাশ বলো তো এটা কোন টেন্স আছে ভাই? ইফ উই হ্যাড প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। ইয়া বলো তো দেখি, অধিকার আদম অর্থে বলো তো, past আদম বলো তো indefinite। এটা কি অর্থে আছে এখানে? হ্যাড কি অর্থে ব্যবহৃত? সে তো ফার্স্ট ইনডেফিনিট বললো, জি, তুমি বলো যে এটা এটা কি কারণে ফার্স্ট ইনডেফিনিট? অধিকার অর্থে। হ্যাঁ, অধিকার অর্থে ফার্স্ট হ্যাভ হ্যাড, হ্যাড ফার্স্ট ইনডেফিনিট। ওকে, ভেরি গুড। তাহলে দেখো হ্যাড তাহলে ফার্স্ট ইনডেফিনিট আছে, পরবর্তীতে উড প্লাস ক্রস বার, বারের বেস। তাহলে এতটুকু তোমরা আশা করি বুঝছো ভালোভাবে নাকি? Yes, কারো কারো কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে? ক্লিয়ার? নশাদ কি বুঝছো? জি ক্লিয়ার। ইয়েস স্যার। ওকে, সিনথিয়া, তাসনিম? জি বুঝতে পারছি ভাইয়া। ওকে, ওকে দেন। তারপর হলো সিরিয়ালের 4 নম্বর, কিন্তু কন্ডিশন থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন এখন দেখো, ইফ যুক্ত সেন্টেন্স যদি ফার্স্ট পারফেক্ট টেন্সে হয়, পরবর্তী সেন্টেন্সটি কোথায় যাবে? তার আগে প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে যে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি আমরা জানি? জি, তাসনিম বলো তো ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। Subject plus head plus verb pp plus ওকে object. ওকে ওকে, থ্যাংক ইউ। তারপর তাহলে ইফ যুক্ত সেন্টেন্স যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তী সেন্টেন্সটি কোথায় যাবে? পরবর্তী সেন্টেন্স যেরকম আমরা যেমন সেকেন্ড কন্ডিশনের সময় বলছি যে কোনো টেন্সে যায় নাই, স্ট্রাকচারে গেছে, কোনো একটা স্ট্রাকচার, তাহলে ওই স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করে আমরা পরবর্তী স্ট্রাকচারটা দেখতে। সাবজেক্ট প্লাস উড কুড মাইট শুড এগুলো সব ঠিক আছে, জাস্ট একটা হ্যাভ অ্যাড করে দিছে। কারণ কি, এখানে যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্স, আর এই জন্য এটা এখানে হ্যাভ, উড কুড এগুলোর সাথে হ্যাভ অ্যাড করেছে। যেহেতু আমরা জানি মডেল অক্সিলারি উড কুড মাইট শুড এগুলো মডেল অক্সিলারি, বাট এগুলোর সাথে যখন হ্যাভ হয়েছে তখন তার এগুলো মডেল অক্সিলারি নেই। এই জন্য হ্যাভ যোগ হওয়ার কারণে বারবের বিপিপি হয়ে গেছে এখানে। আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড, ওকে, তাহলে এটা হ্যাড প্লাস বারবের বিপিপি, এটা পারফেক্ট টেন্সে আছে, ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এটা চলে যাবে স্ট্রাকচারটা, স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, অর্থাৎ প্রত্যেকটা অক্সিলারি প্রত্যেকটা মডেলের সাথে হ্যাভ প্লাস ভার্ব বি প্লাস হবে। তাহলে ইউ উড হ্যাভ, হ্যাভ যে ভার্বটা বুঝবে এটা বিভিপি হবে, ফার্স্ট দা এক্সাম। তোমরা কি থার্ড কন্ডিশনালটা বুঝছো? ক্লিয়ার? পারবা এখন? জি ক্লিয়ার। সবাই পারবা? রেসপন্স করো। জি ভাইয়া। পারবা? ওকে, তাহলে দেখো থার্ড কন্ডিশনালটা একটু ঘুরেই বলি আমরা, তাহলে ওইটাও থার্ড কন্ডিশনাল। এখানে দেখো এই ইফটাকে আমরা বাদ দিতে পারি, বাদ দিয়ে জাস্ট হ্যাডটাকে আমরা সামনে বসাই দেব, তাহলে ওইটা থার্ড কন্ডিশনাল হয়ে যাবে। যেমন দেখো, ইফ বাদ দিলাম, হ্যাডটাকে সামনে দিলাম, ইউ ওয়ার্ক হার্ড, কমা, তারপর পরবর্তী সেন্টেন্স, পরবর্তী সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকবে। ওকে, আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স যখন টেন্স পড়েছিলাম সবাই, তখন ওইখানে বিফোর আফটার একটা ব্যবহার আমরা পড়েছিলাম, তখনও কিন্তু আমরা হ্যাডটাকে সামনে নিয়ে আসছিলাম, একটা একটা ইউজ একটা গ্রামাটিক্যাল রুল শিখেছিলাম, সেটি হলো যে নুসুনার হ্যাড দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে ওই বিফোরের সেন্টেন্সটাতে বিফোরের জায়গায় আমরা হয়েন ব্যবহার করছিলাম, সরি দেন ব্যবহার করছিলাম, দেন। তাহলে কি হলো, ওখানেও একটা হ্যাড ইউজ হয়েছে সেন্টেন্সের শুরুতে, কিন্তু ওইটা হয়েছে নুসুনার হ্যাড, নুসুনার ইম্প্যাক্টের কারণে হ্যাডটা সামনে চলে আসছে, আর বিফোরের পরিবর্তে আমরা ওখানে দেন বসাইছিলাম। তোমাদের কি মনে আছে স্ট্রাকচারটা? মনে আছে সবাই? জি
তাহলে দেখো, তাহলে ওই ওই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা কি? ওখানে নুসুনা ছিল, এখানে এই কমার এই জায়গাটার মধ্যে আমরা, এখানে হলো কমা কন্ডিশনালের ক্ষেত্রে, আর ওখানে দিয়েছিলাম আমরা দেন। এখানে নুসুনার নাই, শুধু হেড আছে। তাহলে দুইটার মধ্যে আশা করি তোমরা ডিফারেন্সটা ধরতে পারছো নাকি? জি জি ভাইয়া। ওকে, এখন আসো আমরা পড়লাম জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ওকে, তোমরা যদি এখানে একটু খেয়াল করে দেখো, এখানে ইফের ব্যবহারটা পড়লাম আমরা, এই হেড এর ব্যবহারটা আমরা থার্ড কন্ডিশনালে পড়ে ফেললাম। দেখো, এই হেডটাকে সামনে দিলাম। ওকে, এখানে আসো এখন 5 নম্বর সেন্টেন্সটা দেখো। ইফ যুক্ত সেন্টেন্সটি যদি ওয়ার যুক্ত ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, তবে পরবর্তী সেন্টেন্সটি যাবে। ওয়ার যুক্ত ফার্স্ট কোন আমি যদি বলি কোন সেন্টেন্স ওয়ার যুক্ত ফার্স্ট, যেমন ইফ আই ওয়ার ইউ, তাহলে এটা এটা কোন টেন্সে আছে? ইফ আই ওয়ার ইউ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট ওয়ার যুক্ত। এখন এই ফার্স্ট ইনডেফিনিট যখন ছিল, আমরা একটু স্লাইডটা খেয়াল করো, সেকেন্ড কন্ডিশনটা আমরা যখন করছিলাম যে ইফ যুক্ত সেন্টেন্স ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী সেন্টেন্সটি কোথায় যাবে? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, শুড, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাইলে তাইলে এখন তাইলে তাহলে ইফ আই ওয়ার ইউ, তাহলে এখানে তো এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এখন আমাদের একটা বিষয় দেখতে হবে যে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসছে কিনা। দেখো, সরি একটু, দেখো তাহলে তাহলে দেখো ইফ আই ওয়ার ইউ, তাহলে আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন। তাহলে দেখো উড প্লাস ভার্ব, তাহলে আমরা স্ট্রাকচার, প্রথম স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে প্রথম সেন্টেন্সটা স্ট্রাকচার মেনটেন করছে। ওকে, তাহলে এখানে যে আমি রুলস এর মধ্যে যে বললাম যে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি ওয়ার যুক্ত ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, তবে পরবর্তী সেন্টেন্সটি যাবে কোথায় যাবে? প্রথমে আমরা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্সের গঠন পড়ছি, ওইখানে আমরা ফার্স্ট কন্ডিশনে মানে সেকেন্ড কন্ডিশনালে আমরা পড়ছিলাম যে যদি ইফ যুক্ত ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে এই গঠনে যাবে। ওকে, এখন ওয়ার যুক্ত হইলে ইয়াটা কি, মানে এটার গুরুত্বটা কি, সিগনিফিকেন্সটা কি? এটা সিগনিফিকেন্সটা হলো যে এটা একদম নিজে যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে যাবে। আর ওয়ার যুক্ত ফার্স্ট ইনডেফিনিট হলে সে আরেকটা স্ট্রাকচারে যাবে, সে হলো থার্ড কন্ডিশনালের যে স্ট্রাকচারটা, সেটাও সে মেনটেন করতে পারে। আমি এখানে দুইটা দিয়ে তোমাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি। দেখো, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের বিপিপি। দেখো একই সেন্টেন্সে আই উড হ্যাভ, এই হ্যান্ডেলটা হ্যান্ডেলড হয়ে গেছে, বিপিপি হয়ে গেছে যা সিচুয়েশন। অর্থাৎ ওয়ার যুক্ত ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী সেন্টেন্সটি দুইটাই স্ট্রাকচার মেনটেন করতে পারে। সেটা হলো একটা হলো ফার্স্ট ইনডেফিনিট, সে নিজের যেহেতু ওয়ার ফার্স্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে সে নিজের ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার ফলো করবে। দেন আবার সে ওয়ার যুক্ত হওয়ার কারণে এটা ব্যতিক্রম, সে থার্ড কন্ডিশনালটাও সে থার্ড কন্ডিশনাল পরবর্তী সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটাও সে মেনটেন করতে পারে। তাহলে অর্থাৎ ওয়ার যুক্ত ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে সে দুইটাই স্ট্রাকচার মেনটেন করতে পারে, একটা হলো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের, একটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্সের, অর্থাৎ কন্ডিশনালের ক্ষেত্রে। তাহলে কি তোমরা কি বুঝতে পারছো কথাটা? জি জি স্যার। দুইটা ডিফারেন্স কি বুঝতে পারছো? যে ফার্স্ট ইনডেফিনিট এবং জি। ওয়ার যুক্ত ফার্স্ট ইনডেফিনিট এর পার্থক্যটা কোথায়? জি বুঝতে পারছি। সবাই ক্লিয়ার ভাইয়া? জি ক্লিয়ার। ওকে, তাহলে এখন আসো আমরা এখানে পাঁচটা জিনিস দেখলাম, মানে পাঁচটা সেন্টেন্সের মাধ্যমে আমরা ফুল কন্ডিশনাল একটা ওভারভিউ দিলাম। ওকে, এখন প্রশ্ন হলো আমরা যত জায়গায় ইফ বসাইছি, সব জায়গায় আমরা আনলেস এবং ইফ নট ব্যবহার করতে পারো। যত জায়গায় আমরা ইফ ব্যবহার করছি সব জায়গায় আনলেস এবং ইফ নট ব্যবহার করো, তখন সেন্টেন্সগুলো
ওই নেগেটিভ নেগেটিভ মিনিং ইন্ডিকেট করবে, আর কিছুই না। কথা কি বুঝাইতে পারছি? ওকে, পরবর্তীতে আমরা এগুলোর জন্য অনেক এক্সারসাইজ শিট দিয়ে রেখেছি, তোমরা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের আইডিয়া ডেভেলপ হয়ে যাবে। আসো, এখানে দেখো, এখানে তারা কোনো ওই যে আমাদের মতো ওইভাবে সেগ্রিগেট করে নাই, জাস্ট তারা জাস্ট পয়েন্ট আকারে দিয়ে গেছে। দেখো, ইফ যুক্ত কাজে ইন্ডিপেন্ডেন্ট টেন্সের পরবর্তী সেন্টেন্স কিভাবে হবে এটা বলে দিয়েছে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব, আমরা বলছি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখানে এটা দেওয়া আছে, এখানে অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে, দেখো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, দেখো এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো। ওকে, ইফ যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট হবে অথবা ফিউচার ইনডেফিনিট। এই যে আমাদের জিরো কন্ডিশন, এটা হলো আমাদের জিরো কন্ডিশন। আশা করছি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার? Yes, sir. তোমরা রেসপন্স করো, নাহলে তো মনে হচ্ছে যে ঘুমাই যাচ্ছ। তিনজনে তো শুধু মুখ লাগতেছ, বাকিরা মনে হয় মুখ বন্ধ করে ফেলছে। জি স্যার, বুঝছি। ইফ যুক্ত সেন্টেন্স যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা জানি সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, শুড প্লাস ভার্বে বেস ফর্ম। ওকে, ক্লিয়ার? এখানে উদাহরণ দেওয়া আছে, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিলে বুঝতে পারো। ওকে, তারপরে দেখো, এটা ইফ যুক্ত সেন্টেন্স যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তী সেন্টেন্স উড, মাইট, কুড, ভার্বের ভার্বের সরি হ্যাভ প্লাস ভার্বের বিপিপি, বি3 মানে বিপিপি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ওকে, এখন এক্সাম্পল গুলো দেখো, এখানে এগুলো দেখলে তোমরা বাসায় দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওই যে এখানে ওই আমরা হেডের কথা বলছিলাম, এটা হেডের বর্ণনা দিছে, আর কিছু না, জাস্ট হেডটাকে সামনে নিয়ে আসছে। থার্ড কন্ডিশনারের ক্ষেত্রে, থার্ড কন্ডিশনারের ক্ষেত্রে আমরা বলেছিলাম, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবা, এই উদাহরণগুলো তোমরা প্র্যাকটিস করো। ওকে, তারপরে আমরা বলেছিলাম কন্ডিশনালের ফান্ডামেন্টাল রুলগুলো শেষ, মাদার রুলসগুলো শেষ আমাদের। এখন তোমাদের কি মনে আছে আমরা ফার্স্ট ইনডেফিনিট যখন পড়েছিলাম, একটু দেখো, যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আমরা এক্সেপশনাল জামা কাপড় দেখেছি, আমরা কিওয়ার্ডস পড়েছিলাম। এক্সেপশনাল কিওয়ার্ডস এবং জেনারেল কিওয়ার্ডস এর মধ্যে পার্থক্যটা ছিল যে এক্সেপশনাল কিওয়ার্ড গুলো যদি থাকে, যদি ভার্ব মেইন ভার্ব থাকে, তাহলে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এটা জেনারেলও সেম, এখানেও সেম, এক্সেপশনালও সেম। শুধু এক্সেপশনাল পার্থক্য হলো এই জায়গায়, যদি টু বি ভার্ব থাকে, টু বি ভার্ব থাকে, তাহলে সবসময় সাবজেক্ট যে পার্সনে হোক না কেন সবসময় অয়ার বুঝবে। তাহলে এই এক্সেপশনাল কিওয়ার্ড গুলো কি কি? অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। অলরেডি আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। ওকে, এখন দেখো, তাহলে আমরা এটা দেখলাম। এখন চলো আমাদের আমাদের পূর্ববর্তী স্লাইডে আবার যাই। দেখো, এখানে এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা এটা না দেখে আপাতত এই জায়গাটা দেখো, আমি বলছি তোমাদেরকে। দেখো, আমরা বলেছিলাম যে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত হয়, দুইটা সেন্টেন্স যুক্ত হয়।
অ্যাজ ইফ এবং অ্যাজ ডু দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত হয়, অ্যাজ ইফ এবং অ্যাজ ডু দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত হয়, যুক্ত হয়। দাঁড়াও একটু টেন্স সেটা আবার দেখতে হবে তোমাদের। ঠিক আছে, দেখো এই স্লাইডটা দেখো, অ্যাজ ইফ পূর্ববর্তীতে যেটা বললাম ওখান থেকে না, আমরা এখান থেকে বলবো অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ দোর ক্ষেত্রে এখানে দেখো অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে এরা যদি দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে তাহলে ওরা মাঝখানে বসবে। তাহলে ওরা যদি মাঝখানে বসে অর্থাৎ এদের এদের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে এদের পরে ফার্স্ট ইনডেফিনিট হবে। তোমরা একটা উদাহরণ দেখো, হি টক্স ইন এ ওয়ে অ্যাজ ইফ, এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য পরের সেন্টেন্সটা ফার্স্ট ইনডেফিনিট। যেমন হি নিউ এভরিথিং, ওকে, এটা তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে তোমরা বুঝতে পারছো কি বলছে? ওকে, এখন অ্যাজ ইফ অ্যাজ দো, এখানে প্রথমবার বলছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট, এখন বলছি যদি ফার্স্ট ইনডেফিনিট হয়, ওদের আগে যদি ফার্স্ট ইনডেফিনিট হয় তাহলে ওদের পরে ফার্স্ট পারফেক্ট হয়। এই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই কথাটাই এখানে বলা আছে। যেমন দেখো শি টকড, এটাতে ফার্স্ট টেন্স করেছে, শি টকড অ্যাজ ইফ শি হ্যাড নুন, শি হ্যাড নুন, এই দেখো নিউটা নুন হয়ে গেছে, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট টেন্সের ঘটনা, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ঘটনা। তাহলে আমরা মুদ্রা কথা হলো আমরা একটা জিনিস বলতে পারছি, অ্যাজ ইফ এবং অ্যাজ ডোর ক্ষেত্রে এরা যদি দুইটা সেন্টেন্স যুক্ত করে, এদের আগে পূর্ববর্তী সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এদের পরবর্তী সেন্টেন্সটি হবে ফার্স্ট ইনডেফিনিট। এরপরে হলো 2 নম্বর, পূর্ববর্তী সেন্টেন্স যদি ফার্স্ট ইনডেফিনিট হয় পরবর্তীটি হবে ফার্স্ট পারফেক্ট। তোমরা কি এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়া? জি ভাই ক্লিয়ার। এটা কিন্তু আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সও ডিসকাস করেছি, তোমাদের মনে আছে কিনা আমার। এই দেখো এই সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো, এখানে আমি এটা মেনশন করেছিলাম, মনে আছে কিনা আমার জানা নেই, আমি দেখিয়ে তোমাদের করিয়েছিলাম। ওকে, ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার এখন? অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যবহার আজকের পর ক্লিয়ার থাকবে? জি ভাই ক্লিয়ার। ওকে, তাহলে আবার আমরা পূর্ববর্তী টেন্সের স্লাইডটা একটু দেখি। আই উইশ আই কুড ফ্লাই, অর্থাৎ যদি কোনো ব্যতিক্রমধর্মী জামা কাপড় থাকে তাহলে আই উইশ থাকলে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। অর্থাৎ যেমন এখানে যদি গো থাকে উই ওয়েন্ট, এখানে ওয়েন্ট, অর্থাৎ এটা ফার্স্ট ফর্ম হবে। মেইন ভার্ব থাকলে জেনারেল জানা করে, এক্সেপশনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওকে, তাহলে ডিফারেন্সটা কোথায়? অক্সিলারি ক্ষেত্রে একটু বিভাগ থাকলে অলওয়েজ ওয়্যার। ওকে, তাহলে আমরা শিখলাম যে এটা উইশটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের এক্সেপশনাল কিওয়ার্ডস, সেটা হলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে এখন একটু এখানে আমরা একটু আজকের স্লাইডে আমরা একটু দেখি। এই রুলটা আসলে কিছু না, এটা হলো যে ওই যে ওয়ার বসে না, আর কিছু নেই, গেল জাস্ট ওয়ার বসছে আর কি, আর কিছু না। আমরা জানি উইশ থাকলে ফার্স্ট ফর্ম অথবা ওয়ার বসে। আই উইশ আই ওয়ারে, এখানে আই ওয়ার হবে, এখানে ওয়াজ হবে না, কারণ আমরা জানি উইশ থাকলে এক্সেপশনাল জামা কাপড় অক্সিলারি ভার্ব হলে সবসময় ওয়ার বসে। ওকে, এখন দেখো 9 নম্বর রুলটা দেখলে তোমরা একটু বুঝতে।
এখানে দেখো আই উইশ আছে, ওকে, লাস্ট নাইট আছে। তোমাদের টেন্সের শিটে তোমাদের মনে আছে কিনা আমি জানি না, জেনারেল কিওয়ার্ড গুলো লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অর্থাৎ এটা হলো জেনারেল কিওয়ার্ডস। আই ইউজ হলো এক্সেপশনাল কিওয়ার্ড, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি দুইটা কিওয়ার্ডস একসাথে থাকে ফার্স্ট টেন্সের, এক্সেপশনাল এবং জেনারেল, তাইলে এখানে ভার্বটা কোন ফর্ম হবে, এখানে ভার্বটা কোন ফর্মে হবে, আই উইশ থাকার কারণে এটা ফার্স্ট ফর্ম হওয়ার কথা ডিড, অথবা লাস্ট নাইট থাকার কারণে মেইন ভার্ব হইলে এটা ডিড হওয়ার কথা ছিল। যেহেতু এখানে দুইজন একসাথে অবস্থান করছে, অর্থাৎ কোন সেন্টেন্সে এগুলো এক্সেপশনাল কিওয়ার্ডসও আছে আবার জেনারেল কিওয়ার্ডসও আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই সেন্টেন্সটা চলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে। এখন ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আকাশ বলো। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব পেড টিপিপি প্লাস অবজেক্ট। ইয়া বলো, তোয়া বলো, এটা কি ইয়া হয়েছে, ওটা হয়েছে ওর স্ট্রাকচারটা জি ভাইয়া। ওকে, তাহলে আমরা তাহলে উইশের আজকে আরেকটা ব্যবহার একটু শিখে নিলাম, ঠিক আছে, মনে থাকবে আশা করি। গেল এটা। এরপর দেখো উইশের আরেকটা ব্যবহার দেখো, উইশ যদি ফার্স্ট ফর্ম হয়, উইশ যদি ফার্স্ট ফর্ম হয় সেই ক্ষেত্রেও এটা পরবর্তী সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাইলে আসো উইশের তিনটা ব্যবহার। কোন সেন্টেন্সে উইশ থাকলে, শুধু প্রেজেন্ট ফর্ম থাকলে উইশের, তাইলে অক্সিলারি ভার্ব বসাইতে হলে অলওয়েজ ওয়্যার, আর মেইন ভার্ব বসাইতে হলে ফার্স্ট ফর্ম। উইশ থাকলে এবং যদি জেনারেল কিওয়ার্ডসও থাকে তাইলে ফার্স্ট পারফেক্ট, আর যদি উইশ যদি নিজেই ফার্স্ট ফর্ম হয়ে যায় তাইলে সেই ক্ষেত্রেও হবে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তোমরা কি উইশের এই পাজলিংটাকে আজকে ক্লিয়ার পারবা? ইনশাল্লাহ পারবা, সবাই পারবা? জি। আশা করছি সবাই বুঝছো, ঠিক আছে। জি পারবো। তাহলে এই পর্যন্ত তোমাদেরকে যা দেখাইলাম বা পড়াইলাম, আশা করছি তোমরা কন্ডিশনাল সেন্টেন্স ভালোভাবে বুঝেছো নাকি? জি। ওকে, তাহলে ইনশাল্লাহ তোমরা তোমাদের নির্ধারিত বই থেকে সবাই প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, ঠিক আছে। জি জি। জি। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাইলে। হ্যাঁ।